হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমরা যারা যারা কোচবিহার পঞ্চানন বর্মা ইউনিভার্সিটির আন্ডারে পড়ছো, তোমাদের ফার্স্ট সেমিস্টার রয়েছে, সেখান থেকে মেজর পেপার 1 যে রয়েছে সেখান থেকে আজ একটি যেই টপিকটি বা যেই বিষয়টি নিয়ে আলোচনা করব তোমাদের বাংলা সাবজেক্ট থেকে, সেটা হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে বিষয়বস্তু। ঠিক আছে, এর আগে কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে রচনাকাল সেটা নিয়ে আমি আলোচনা করেছি সংক্ষিপ্ত আকারে। আমি আজ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব খুবই সংক্ষিপ্ত আকারে। তো তোমরা অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার চেষ্টা করবে। ঠিক আছে, দেখো প্রথমে বলা হয়েছে এখানে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য যে রয়েছে কাব্যের বিষয়বস্তু। দেখো বলছে যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে রাধাকৃষ্ণের লৈকিক প্রেমলীলার কাহিনী এতে বর্ণিত রয়েছে। আমরা দেখব এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি যে রয়েছে, এখানে আমরা দেখব রাধাকৃষ্ণের যে প্রেমলীলা, সেই প্রেমলীলা কিন্তু এই কাব্যটির মধ্যে বর্ণনা করা হয়েছে। বলছে কংসের অত্যাচারে জর্জরিত পৃথিবীর ভার হরণের জন্য প্রজাপতি ব্রহ্মার আদেশে বিষ্ণু মর্তে কৃষ্ণ রূপে জন্ম নেয়। এই জায়গাটা ঠিক করে নেবে, এখানে কৃষ্ণ রূপ হবে। ঠিক আছে, কৃষ্ণ রূপে মানে এই যে বলা হচ্ছে যে কৃষ্ণ যে কংসর যে অত্যাচার মর্তে বেরিয়ে গিয়েছিল, সেই কারণে যে প্রজাপতি ব্রহ্মা যে রয়েছে তার আদেশে বিষ্ণু অবতার যে রয়েছে সে হচ্ছে কৃষ্ণ রূপ নিয়ে বা কৃষ্ণ অবতার নিয়ে তিনি জন্ম হয়। ঠিক আছে, আর জন্ম নেন লক্ষ্মী সাগরের গোপন কন্যা। বলেছে লক্ষ্মী সাগরের যে গোপের কন্যা রয়েছে, লক্ষ্মী সাগর যে গোপের কন্যা রাধা রূপে কিন্তু জন্মগ্রহণ করে। ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে নেবে, এখানে জন্মগ্রহণ করে হবে মানে লক্ষ্মী সাগরের যে হচ্ছে গোপের কন্যা ছিল সে কিন্তু রাধা রূপে আর কি মর্তে জন্মগ্রহণ করে। মানে কৃষ্ণ আর রাধা দুজনই কিন্তু এই অবতার নিয়ে, কৃষ্ণ আর রাধা অবতার নিয়ে তারা জন্মগ্রহণ করে এই মর্তে। বলেছে রাধা নপুংসক কি বলেছে আইন ঘোষের বিবাহ পত্নী আইন। ঠিক আছে, বলছে অপ্রাপ্ত বয়স্ক বলেই বাদাই বুদ্ধির তত্ত্বাবধানে তিনি থাকেন। বলেছে রাধাকৃষ্ণ একদা বড়াইপুরীর মুখে রাধার রূপ সৌন্দর্যের কথা শুনে বিমোহিত হন। মানে বলেছে যে অপ্রাপ্তবয়স্ক বাদাই বুড়ি যে আছে তার তত্ত্বাবধানে যে কৃষ্ণ থাকেন সে হচ্ছে রাধার রূপের বর্ণনা শুনে মুগ্ধ হয়ে গিয়েছিলেন, তাই বলছে, এবং রাধার জন্য আগ্রহ প্রকাশ করেন। তার সঙ্গে তার মুখে যে রাধার বর্ণনা বা তার রূপের বর্ণনা শুনে যে সে মুগ্ধ হয়ে গেছিল, আর রাধার প্রতি যে তার হচ্ছে আগ্রহ, সেই আগ্রহ সে কিন্তু প্রকাশ করেছিল কৃষ্ণ। ঠিক আছে, তাই বলছে এইভাবে কাহিনী এগোতে এগোতে রাধার সঙ্গে মিলন এবং তার সঙ্গে অবশেষে রাধাকে রেখে কৃষ্ণ কংস দমনের জন্য মথুরায় গমন করে। মানে এখানে বলছে যে প্রথমে কৃষ্ণ যে রয়েছে এই যে প্রাপ্তবয়স্ক বলেছে, এখানে দেখো নামটা হচ্ছে বাদাই বুড়ি। এই বাদাই বুড়ির কাছে রাধার যে রূপ, ঠিক আছে, তার রূপ সম্পর্কে শুনেই সে মোহিত হয়ে গিয়েছিল। তার সঙ্গে তারপরে আমরা দেখা যাবে কৃষ্ণ যে রাধার প্রতি আগ্রহ সেটা সে প্রকাশ করতে থাকে। তারপরে সে কি করে, সে যে হচ্ছে কৃষ্ণর সঙ্গে যে বিভিন্ন লীলা, সেই বিভিন্ন লীলায় সে যুক্ত হয় বা তাদের মিলন হয়। তারপরে কি করা হয় যে রাধা আছে, রাধাকে ছেড়ে, ঠিক আছে, সে কোথায় চলে যায়, সে মথুরায়। দেখবো আমরা রাধাকে ছেড়ে সে মথুরায় গমন করে, কৃষ্ণ রাধারানীকে ছেড়ে রেখে চলে যায় মথুরায় গমন করে। তার কারণ হচ্ছে কংসকে সে হত্যা করবে। তাই বলছে যে রাধার এই সময় যে একাকিত্ব, রাধার বিরহে বড় হয়ে ফুটিয়ে উঠেছে। আমরা দেখব যে এই যে কৃষ্ণ যে মুহূর্তে চলে যাচ্ছে, হ্যাঁ, মথুরায় রাধারানীকে ছেড়ে, তো সেই সময় যে কৃষ্ণকে ছেড়ে যে রাধার বিরহ, সেই বিরহই কিন্তু এখানে দেখব বড় হয়ে ফুটিয়ে উঠেছে। এই যে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, কীর্তন কাব্যের বিষয়বস্তুর মধ্যে যে রাধারানীর সেই বিরহ, একাকিত্বের বিরহ, সেই একাকিত্বের বিরহ কিন্তু সে বড় করে ফুটিয়ে তুলেছে। বলছে এইটুকুন কাহিনী শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে আছে। আমরা দেখব এই কাহিনীগুলো কিন্তু শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে রয়েছে। তার সঙ্গে বিষয়বস্তু বর্ণনা করার জন্য কাব্যে মোট 13টি খণ্ড আছে। আমরা দেখব এই যে বিষয়বস্তু যে রয়েছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, এখানে 13টি খণ্ড রয়েছে। বলেছে জন্মপণ্ড, ঠিক আছে, অম্বুল খণ্ড, তারপরে বলছে দান খণ্ড, তারপরে বলছে নৌকা খণ্ড। ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে নেবে। ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড। ঠিক আছে, এই জায়গাটা ঠিক করে নেবে, এগুলো সব হচ্ছে খণ্ড হবে, এখানেও খণ্ড হবে। ঠিক আছে,
তারপরে বলছে হাড়খণ্ড, বানখণ্ড, এই সমস্ত বংশীখণ্ড, রাধা বিরহ, এই সমস্ত 13টা খণ্ড নিয়ে কিন্তু এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য রচনা হয়েছে। মানে রাধার যে বিরহ, ঠিক আছে, তাদের সঙ্গে যে মিল, তাদের রাধাকৃষ্ণের যে প্রেম লীলা, এটাই হচ্ছে শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের বিষয়বস্তু। বলেছে এদের মধ্যে কোনো সমালোচক রাধা বিরহকে শ্রেষ্ঠ বলে মনে করেছে। মানে এই যে এতগুলো যে খণ্ড রয়েছে, এখানে আমরা দেখব জন্মখণ্ড যে আছে, শ্রীকৃষ্ণ রাধার যে জন্মখণ্ড রয়েছে, তারপরে তাদের আরও বিভিন্ন লীলা, যে নৌকা খণ্ড রয়েছে, দান খণ্ড রয়েছে, তারপরে বৃন্দাবন যে খণ্ড রয়েছে, কালিয়নাগকে যে দমন করেছে, পৌরাণিক ঘটনাগুলো আমরা শুনেছি, সেই খণ্ড, সেই বিষয়বস্তুগুলো, বিভিন্ন খণ্ডগুলো কিন্তু এখানে নাম বললাম আমি, বংশীখণ্ড, রাধা বিরহ, এগুলো খণ্ডগুলি নিয়ে আলোচনা করেছে। কিন্তু আবার দেখা যাবে কিছু কিছু কবি রয়েছে এই যে রাধা বিরহ যে আছে, এই রাধা বিরহ খণ্ডকে আর কি শ্রেষ্ঠ বলে কিন্তু বলেছেন। আবার কেউ কেউ প্রতিপক্ষত্ব কিন্তু করেছে, প্রক্ষিপ্তও কিন্তু করেছে। মানে কেউ কেউ বলেছে যে শ্রীকৃষ্ণ রাধার যে বিরহ এই গোটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মধ্যে সব থেকে শ্রেষ্ঠ, আবার কিন্তু কেউ কেউ এর প্রতিপক্ষও করেছেন, আমরা এটা দেখতে পারবো। ঠিক আছে, তো আজকে খুবই ছোট্ট আকারে আমি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তু নিয়ে কিন্তু আলোচনা করলাম। আলোচনাটি আমার এতটুকুনি ছিল, আলোচনাটি আমি এখানেই শেষ করছি। তবে শেষ করার আগে তোমাদের সঙ্গে একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন আমি জানিয়ে দিয়ে যাই। দেখো স্ক্রিনে তোমরা দুটো নাম্বার দেখতে পাচ্ছ, এই নাম্বার দুটি হচ্ছে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। তোমরা যদি আমাদের সঙ্গে যুক্ত হতে চাও তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার দুটির মধ্যে যে কোনো একটি নাম্বারের সঙ্গে যোগাযোগ করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যাবে। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।